আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের এই প্রোগ্রামে দেখছেন, সবাইকে ফোকাস লিস্ট 24 এর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে শুরু করছি আপনাদেরকে প্রথম যে তথ্যটা সারা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে, তা হলো বলা নেই কোয়া নেই, হঠাৎ করে কেন গত রাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ইরানে আর কোন আক্রমণ করছে না মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এরপর পরে থাকছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে অত্যন্ত গোপন তথ্য, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আর আক্রমণ করছে না, তার তথ্যগুলো কিন্তু সেই নিউ ইয়র্ক টাইমসে কিন্তু অনেকটাই প্রকাশ হয়ে গেছে। দর্শক, এরপর আসছে ভারত মহাসাগরের মার্কিন ঘাঁটিতে বর্তমান কি অবস্থা এবং ইরান সে সম্বন্ধে কি ব্রিফিংস দিয়েছে। এরপর আসছে পাকিস্তান চীনকে কি অনুরোধ করেছে ইরান এবং আমেরিকার যুদ্ধকে নিয়ে। তারপর থাকছে ইরান এবং আমেরিকার যুদ্ধ বন্ধ নস্যাৎ করতে নেতা কাকুর নতুন করে উস্কানি। এরপর চীন এবং রাশিয়াকে দায়ী করে ডোনাল্ড ট্রাম্পের হুমকি। সর্বশেষ থাকবে সৌদি আরব এবং ইয়েমেনের পাল্টাপাল্টি হামলায় বাবেল মান্দাব একদম বন্ধ। প্রিয় দর্শক, তাহলে চলুন আর দেরি না করে চলে যাই এই সংবাদগুলির বিশ্লেষণে। তার আগে আপনাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই কথাগুলো আরও দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করেই কান দিন আমাদের কণ্ঠে। দর্শক, কোনো বলা নেই কোয়া নেই, আগাম কোনো বার্তা নেই, হঠাৎ করেই মার্কিন বাহিনী ইরানে হামলা বন্ধ করে দিয়েছে গত রাত থেকে। গত রাত থেকে কিন্তু ইরানে আর একটি হামলাও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হয়নি কোনো মিসাইল হামলা, হয়নি অন্য কোনো ড্রোন হামলাও। দর্শক, এই প্রসঙ্গে ইরানের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যর ভিত্তিতে আমরা যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরবো, তার মধ্যে এক নম্বর আছে ডিয়েগো গার্সিয়া দ্বীপের তথ্য। ইরান মধ্যপ্রাচ্যের আমেরিকার কোনো ঘাটের কোনো তথ্য না দিয়ে হঠাৎ করে দূরবর্তী ভারত মহাসাগরে থাকা আমেরিকা এবং ব্রিটেনের যৌথ ঘাটের কথা কেন বলছে, সে বিষয়ে কিন্তু একটা বিশেষ বার্তা আছে। দর্শক, ইরান বলেছে মার্কিনীদের ভারত মহাসাগর অবস্থিত ঘাঁটিতে আর কোনো মিসাইল অবশিষ্ট নেই যেটা দিয়ে ইরানকে আক্রমণ করতে পারবে। দর্শক, খেয়াল করুন, এ তথ্যের ভিত্তিতে কিন্তু অনেকগুলি বিষয় আছে, অনেকগুলি সিগনিফিকেন্ট আছে এই তথ্যের। এমনিতেই এই ঘাঁটিটি ইরান থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করার জন্য কোনো মিসাইল আর না থাকে, ইরান সেটা বলে, তাহলে বুঝতে হবে ইরানের চোখ শুধু মার্কিন ঘাঁটিগুলো অর্থাৎ উপসাগরীয় বা মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর মধ্যে ইরানের চোখ নিবন্ধিত নয়। ইরান তাদের চোখ রেখেছে, সুদৃষ্টি রেখেছে শুধুমাত্র উপসাগরীয় অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলির বাইরেও সুদূর ভারত মহাসাগর অবস্থিত ডিয়েগো গার্সিয়া দ্বীপে পর্যন্ত। অর্থাৎ এই অঞ্চলে, এশীয় অঞ্চলে মার্কিনদের কোথায় কোথায় কি ঘাঁটি আছে, কোন কোন ঘাঁটিতে কি ধরনের কাজ কর্ম তারা চালাচ্ছে, কোন রসদ তারা আনছে, কোন টেকনোলজি ব্যবহার করছে, কিভাবে আক্রমণ করছে, সবকিছু তথ্যের উপরে কিন্তু ইরানের যথেষ্ট তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। দর্শক, এখানে কিন্তু সবচেয়ে বড় গোপন রহস্য, আর এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সংখ্যা এবং তার একটা প্রশ্ন, এর বিষয়ে আমরা পরে আসছি, এবং ডোনাল্ড ট্রাম্প এটার জন্য কাকে দায়ী করছেন এই বিষয়ে আমরা আপনাদেরকে একটু পরে বলছি। তার আগে জানাচ্ছি যে কেন হামলাটা বন্ধ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, গত পরশুদিন রাত্রে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাদের যুদ্ধমন্ত্রী পিট হেক্সন এবং সেনাবাহিনীর প্রধান সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিয়ে রোজাদার বৈঠকে বসেন। ডোনাল্ড ট্রাম্পের এই রোজাদার বৈঠকের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি
আর অভিমত ব্যক্ত করেন যে যুদ্ধ যে কোনো মূল্যে চালিয়ে যেতে হবে, প্রয়োজনে যুদ্ধের জন্য আরও বাজেট বাড়াতে হবে। দর্শক, এরপরও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাকি যে সমস্ত কর্তৃপক্ষ বা কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ সবাই কিন্তু এই যুদ্ধের পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিংস দেন এবং বলেন যে এটা অত্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়াটা অত্যন্ত কিন্তু দূর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, এবং বিষয়টি আসলে অত্যন্ত উদ্বেগের। দর্শক, এই বিষয়টি নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গণমাধ্যমে মুখ খোলেনি। আমরা যে 2 নম্বর সংবাদটি আপনাদেরকে দিয়েছিলাম যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, শুধুমাত্র নিউ ইয়র্ক টাইমসই এই প্রতিবেদনটা ছাপিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সামনেই ইরান এবং আমেরিকার এই যুদ্ধের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পিট হেগসেট এবং সেনাবাহিনীর প্রধান। একটা দেশের সেনাবাহিনীর প্রধান অবশ্যই জানেন তার যে দেশের অবস্থা, প্রতিরক্ষার অবস্থা, কি সক্ষমতা কতটুকু, তার রসদ পরিমাণ কি পরিমাণ আছে, তার সেনাবাহিনীর দক্ষতা কতটুকু, সবকিছু কিন্তু তার কাছে অবশ্যই জানা আছে, এবং তিনি সে বিষয়ে সরকারকে অবহিত করতে পারেন। এবং সেনাবাহিনীর প্রতিটি সেক্টরে তার কিন্তু নলেজ আছে যে একটা দেশের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাপনার মধ্যে তাদের কি কি জিনিস, তাদের কি কি সরঞ্জাম, কি কি গোলা বারুদ, কি কি মেশিন পত্র, অস্ত্র শস্ত্র কি আছে না আছে সবকিছু কিন্তু সেনাপ্রধানের কাছে কিন্তু তথ্যটা হালনাগাদ থাকে। আর এই সেনাপ্রধান যদি উদ্বেগ প্রকাশ করেন, সাথে পিট হেগসেট, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ এই যুদ্ধের পরিস্থিতি নিয়ে, তাহলে বোঝেন যে কেমন মারটা খেয়েছে মার্কিন বাহিনী এই ইরানের সাথে যুদ্ধ করতে এসে। ঠিক এই তথ্যটা কিন্তু নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে ফেলেছে। দর্শক, আমরা প্রথম সংবাদটি দেওয়ার সাথে সাথে কিন্তু দ্বিতীয় সংবাদটিও কিন্তু এর সাথে চলে এসেছে। এরপর আসছে ডোনাল্ড ট্রাম্পের যে সন্দেহ, আমরা একটু আগে বলেছি ডোনাল্ড ট্রাম্প চীন এবং রাশিয়াকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন চীন এবং রাশিয়া ইরানকে অভ্যন্তরীণভাবে সহায়তা করছে তাদের রাডার ব্যবস্থাপনা দিয়ে, তাদের স্যাটেলাইট দিয়ে। যে ইরান যেভাবে নিখুঁতভাবে হামলা করতে পারছে এটা কিন্তু ইরানের দ্বারা সম্ভব নয়। ইরানকে এই সক্ষমতায় আসীন করেছে, অর্থাৎ এই সক্ষমতার অধিকারী করেছে একমাত্র দুটো রাষ্ট্র। সুতরাং রাশিয়া এবং চীনের বিরুদ্ধে তিনি তার হুমকি ধামকি তিনি অব্যাহত রেখেছেন, এবং তিনি বলেছেন যে যদি রাশিয়া এবং চীন এক্ষেত্রে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে। দর্শক, আপনারা কি মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের কথা চীন এবং রাশিয়ার বিপক্ষে আসলে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এই বক্তব্য দেওয়াটা তার কতটুকু সমীচীন হয়েছে? কারণ চীন এবং রাশিয়া বিশ্বের মধ্যে আরও দুই পরাশক্তি, যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে যুদ্ধ করলেও টিকে থাকবে কিনা সে বিষয়ে বিশাল প্রশ্ন আছে পৃথিবীর বুকে। আর সেক্ষেত্রে দুটো রাষ্ট্রকে একসাথে করে তিনি হুমকি দিচ্ছেন, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? দর্শক, আপনারা বিবেচনা করবেন। এরপর আসছি আমরা পাকিস্তান যে অনুরোধ করছে চীনকে যুদ্ধ বন্ধ করার জন্য, এর কারণ হলো গত 2 দিন ধরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করছেন 3টি দেশকে ইরানকে যুদ্ধ বন্ধের চুক্তিতে আবার ফিরে আসার জন্য। অর্থাৎ এর আগে যে ইসলামাবাদে যে চুক্তি হয়েছে ইরান এবং আমেরিকার সাথে, সেই চুক্তিতে যাতে ইরান আবার ফিরে আসে সে বিষয়ে 3টি দেশকে কিন্তু অভ্যন্তরীণভাবে রোধ করা হয়েছে। তার মধ্যে একটি পাকিস্তান, আরেকটি কাতার, আর একটি নাম কিন্তু এখনো গণমাধ্যমে আসেনি। ধারণা করছে ওমান হতে পারে সবাইকে। এই 3টি রাষ্ট্রের কোনো অনুরোধই কিন্তু ইরান পাত্তা দেয়নি। পাত্তা না দিয়ে ইরান আর 2 দিন হামলা অব্যাহত রেখেছে। দর্শক, যদিও কথাগুলো গণমাধ্যমে এসেছে গতকাল থেকে, কিন্তু বিষয়টি শুরু হয়েছে আরো আগে থেকেই। আপনারা দেখেছেন যে মার্কিন বাহিনী যখনই কোনো বিপদের আশঙ্কা থাকে বা তাদের কোনো রসদ ফুরিয়ে যায়, তখনই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে ওঠেন যে ইরান আমাদের সাথে চেষ্টা করছে, আমাদের সাথে যোগাযোগ করছে যুদ্ধ বন্ধের জন্য, চুক্তি করার জন্য, ইত্যাদি ইত্যাদি কথা তিনি নিজ থেকে বলেন। কিন্তু কোনো সূত্র তিনি উদ্ধৃতি দেন না,
আর অপোজিটে ইরানের পক্ষ থেকে বলা হয় ডোনাল্ড ট্রাম্পের সব মিথ্যাচার, আমরা কখনো বলিনি। ইরান আলোচনার টেবিলে যাবে না, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না, তারা অতীতেও তাদের সাথে অনেক বৈঠকে বসে তারা হামলার শিকার হয়েছে। এসব কথা তো ইরান সবসময় বলে এবং ইরান এখনো কিন্তু একই কথা বলছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো চুক্তিতে আর যাবে না, তারা যুদ্ধ শেষ করা পর্যন্ত, অর্থাৎ এই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিগুলো নিশ্চিহ্ন করার তারা কোনো বৈঠকে আর বসবে না। তো আমেরিকার এই দুদিনের কথায়, অর্থাৎ 3টি রাষ্ট্রকে দিয়ে যখন ইরানকে তারা বার্তা পৌঁছেছে যে তারা যুদ্ধ বন্ধ চায়, চুক্তিতে আসতে চায়, ইরান কিন্তু এই ধরনের কোনো বার্তাকে পাত্তা না দিয়ে এককভাবে কিন্তু ইরান বিশেষ করে তারা যুদ্ধ থেকে তারা সরে আসবে না এই ধরনের কথা বলেছে এবং ইরান বিভিন্ন জায়গায় কিন্তু আক্রমণ অব্যাহত রেখেছে। গত রাত থেকে কিন্তু আমেরিকা যখন আর কোনো আক্রমণ করছে না, ইরানও আর এর পাল্টা জবাব দিচ্ছে না। জাস্ট এই প্রসঙ্গে কিন্তু পাকিস্তানের বিষয়টা উঠে আসছে, অর্থাৎ পাকিস্তান যখন অনুরোধ করে ইরানের কাছে কোনো জায়গা পেল না, তখন পাকিস্তান দ্রুত ছুটে যায় চীনের দরবারে এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেন যে এই বিষয়ে তাদের অবস্থান তৈরি করার জন্য, অর্থাৎ এই যুদ্ধের জন্য চীনকে এগিয়ে আসার জন্য, যাতে একটা সমঝোতার মাধ্যমে চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়। তো চীন আসলে পাকিস্তানকে কি উত্তর দিয়েছে সেটা কোনো গণমাধ্যমে কিন্তু আসেনি, তবে বোঝা যাচ্ছে এই কথাটা যে হয়তোবা চীন ইরানকে বলেছে যে ভেবে দেখতে পারো তাদের প্রস্তাবটি, আর সেজন্য হয়তোবা ইরান আজকে তাদের আক্রমণটি বন্ধ রেখেছে বা তাদের পাল্টা আঘাত বন্ধ রেখেছে। তবে ইরান যে ঘটনাটা ঘটিয়েছে মধ্যপ্রাচ্যে সেটা অত্যন্ত অবিস্মরণীয়। বিশেষ করে সিরিয়া, জর্ডান, কুয়েত, বাহরাইনের যে ঘাঁটিগুলো, এখানে কিন্তু পরবর্তীতে যে 15 দিনের যুদ্ধ হয়েছে, এখানে কিন্তু মার্কিন রসদ কিন্তু মানে পরিপূর্ণভাবে জমা ছিল। কোনো তথ্য বলছে এখনো কিন্তু দখলদার রাষ্ট্র নেতা কাকুর দেশের মধ্যে প্রায় 200টা কি হয়তো বা 200-র কাছাকাছি বা 200-এর বেশি ধরনের কথা বলা আছে যে মার্কিন রিফিলিং বিমান অর্থাৎ রিফিলিং ট্যাঙ্কার এখনো জড়ো করা আছে। তার মানে বিশাল এক পরিমাণ হামলা চালানোর জন্য এই মধ্যপ্রাচ্যে মার্কিনীদের প্রস্তুতি ছিল। তাহলে তারা হঠাৎ বন্ধ করলো কেন? দর্শক, আপনারা জানেন যে মার্কিনদের আঘাতে একই আঘাতে ইরানে যখন 3 জন সাধারণ নাগরিক একসাথে মৃত্যু হয়, অর্থাৎ আজ থেকে 4 দিন আগের কথা দর্শক, তখনই কিন্তু ইরান প্রতিজ্ঞা ব্যক্ত করে যে প্রতিটা নাগরিকের রক্তের বিনিময়ে তারা প্রতিশোধ নেবে ইরান। এরপর পরে কিন্তু ইরান এমন এক আক্রমণ করে কুয়েতের মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টারে, অর্থাৎ মার্কিনদের প্রধান দপ্তর, সামরিক যে দপ্তরটা কুয়েটে আছে, সেখানে তারা এমন আক্রমণ করে যে কুয়েতিদের ভাষ্যমতে যে সাইরেন বাজতে দেরি কিন্তু মিসাইল এসে আঘাত হানতে দেরি নেই। ইরানের মিসাইলের তীব্রতা এত বেশি ছিল। দর্শক, ইরানের কাছে যে মিসাইলের ভেরিয়েন্টগুলো আছে তার মধ্যে খাইবার একটা, নসর একটা, ফাত্তাহ একটা, এই ধরনের অনেকগুলি কিন্তু মিসাইলের ভেরিয়েন্ট ইরানের আছে। ইরানের যে আক্রমণ টেকনোলজি, এই টেকনোলজি কিন্তু পৃথিবীতে আর কোনো দেশের এ পর্যন্ত ব্যবহার হয়নি। ইরান সর্বপ্রথম যে মিসাইলগুলি ইউজ করে, সেই মিসাইলগুলি ছাড়ার ঠিক কত সেকেন্ড পরে তারা তাদের অরিজিনাল, অর্থাৎ যেগুলো সেকেন্ডের মধ্যে ধ্বংসের নরক বানিয়ে দিতে পারে, এই ধরনের মিসাইলগুলো তারা ছাড়ে। তার একটা হিসেব, ক্যালকুলেশন আইআরজিসির কাছে আছে। যারা এই বিষয়ে টেকনোলজিস্ট এবং যারা দক্ষ, তারা এই হিসেবটি করে ক্যালকুলেশন করে রাখে। প্রথম মিসাইলগুলি যখন আঘাত হানার ঠিক দ্বার প্রান্তে পৌঁছে, ঠিক তখনই কিন্তু অ্যান্টি মিসাইল ছড়ে মার্কিন বাহিনীরা, আর অ্যান্টি মিসাইলগুলো প্রথম মিসাইলদেরকে নিয়ে ব্যস্ত থাকে, আর এর ফাঁকে দিয়ে কিন্তু অরিজিনাল ইরানের যে কিয়ামত নাজিল করার মতো মিসাইল যেগুলি আছে, যেগুলো অত্যন্ত ভয়ানক ধ্বংসস্তূপে পরিণত করে পুরো এলাকাকে, মুহূর্তের মধ্যে সবকিছু পুরো ছাই হয়ে যায়, ওই ধরনের মিসাইলগুলি, অর্থাৎ খাইবার মিসাইল, নসর মিসাইল, এই সমস্ত মিসাইলগুলি কিন্তু তখনই এসে আঘাতটা হানে। আর সেজন্যে বলা হয় যে সাইরেন বাজতে দেরি, বাট ইরানের মিসাইল আঘাত হানতে দেরি নেই। প্রাণ নিয়ে পালানোর কোনো উপায় থাকে না, তখন সেকেন্ডের মধ্যে সব পুরো ছাই।
প্রিয় দর্শক, ঠিক একই ধরনের হামলা যখন কুয়েতে হয়েছে তখন কুয়েতের মাটি কেঁপে উঠেছে। কুয়েতবাসীরা বুঝতে পেরেছে যে ইরান বড় ধরনের আক্রমণ করেছে। সেখানে কুয়েতে অথবা তথ্য আমরা সঠিকভাবে পাচ্ছি না, কারণ এই তথ্যগুলো মার্কিনিরা এবং দখলদার রাষ্ট্র কোনোভাবে কোনো গণমাধ্যমের মধ্যে তারা আসতে দিচ্ছে না। তাদের সেখানে কোনো গণমাধ্যম কর্মীর কাজ তারা বন্ধ, এবং যদি কেউ এ ধরনের কাজ করে তাহলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। তথ্যগুলো গণমাধ্যমের মধ্যে আসে 7 দিন পর, 4 দিন পর বা আরো বেশি দিন পর, কারণ ভিন্ন ভিন্ন দেশের স্যাটেলাইট, অনেকগুলো বাণিজ্যিক স্যাটেলাইট আছে, বাণিজ্যিকভাবে যেগুলো ব্যবহার করা হয় সেই স্যাটেলাইটগুলোতে কিন্তু অনেক ছবি ধরা পড়ে। আস্তে আস্তে সেগুলো খুঁজে বের করে একটা ছবি মিলিয়ে দেখা হয়, তারপর আস্তে আস্তে এই ছবিগুলো গণমাধ্যমে আসতে থাকে। আর সেই ছবি থেকেই কিন্তু গত কয়েকদিন ধরে কুয়েতের ঘাঁটিগুলোর অবস্থা দেখেছেন যে কি বহাল দশা তাদের হয়েছে। প্রিয় দর্শক, একইভাবে বাহরাইন, সিরিয়া এবং জর্ডানও কিন্তু যথেষ্ট পরিমাণ আক্রমণ হয়েছে ইরানের পক্ষ থেকে। কোনো আক্রমণে কিন্তু মূলত তারা ঠেকাতে পেরেছে বলে ধরনের তথ্য, সঠিকভাবে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু উল্লেখ নেই। আর এই আক্রমণগুলি মার্কিনীদের সবচেয়ে বড় বেশি ক্ষতি হয়েছে তাদের সেনা। তাদের অনেক সেনা তারা হারিয়েছে, অনেক সেনা তারা আহত হয়েছে। আপনারা দেখবেন যে একটা সেনা যদি মারা যায়, যুদ্ধের যে নিয়ম, তাহলে সেনাবাহিনীদের তারা যে সিস্টেম, তারা মারা গেলে সে গেছেই, তার সাথে আর কোনো জটিলতা তারা থাকলো না। কিন্তু যে আহত হয় তার সাথে আরো কয়েকজন সেনা কিন্তু ব্যস্ত থাকে, তারা আর যুদ্ধে অংশ নেওয়া তো সম্ভব হয় না, বা যুদ্ধের গতি অনেকটা মন্থর হয়ে যায়। আর মরে গেলে সে চলে গেছে, তার বিষয়ে কোনো চিন্তা নেই। বাকিরা যুদ্ধক্ষেত্রে পূর্ণ মেজাজে তারা অংশগ্রহণ করতে পারে। কিন্তু যদি আহতর পরিমাণ বেশি হয় তাহলে সেখানে পুরো টিমটাই কিন্তু তাদের গতি থেমে যায়। তারা তখন আহতদের চিকিৎসার জন্য, আহতদের কাছে সহযোগিতা করার জন্য তারাও একটা অংশ তারা ব্যস্ত থাকে, সে অংশ আর তখন যুদ্ধে আসতে পারে না। এটাও কিন্তু আমেরিকানদের যথেষ্ট ভুগিয়েছে এবং ভোগাচ্ছে। পাশাপাশি ইরানের আক্রমণের সাথে সাথে তারা বুঝে ফেলেছে যে ইরান এমন জায়গায় আক্রমণ করছে পিন পয়েন্টে। ইরানের প্রতিটি আঘাত কিন্তু নির্ভুল এবং পিন পয়েন্টে তারা আঘাত করে যাচ্ছে। আর প্রতিটি আঘাতেই কিন্তু মার্কিনীদের কোনো না কোনো ক্ষতি হচ্ছে, হয় বিমান পড়ে যাচ্ছে, তাদের সদর দপ্তরে সেনাবাহিনী সদস্য মারা যাচ্ছে, নয়তো তাদের কোনো সিস্টেম শেষ হয়ে যাচ্ছে, তাদের রাডারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। মার্কিনীদের প্রথম যে টার্গেটগুলো ছিল ইরানের, যে ইরানের রাডার ব্যবস্থাপনা, মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থাপনা, বিভিন্ন সামরিক দপ্তরগুলি ধ্বংস করা, ঠিক তাদের ইরানেরও সর্বপ্রথম টার্গেট ছিল মার্কিনীদের চোখ অন্ধ করে দেওয়া। অর্থাৎ মার্কিনীরা যে সমস্ত রাডার ডিভাইসগুলি বিভিন্ন দেশে তারা স্থাপন করে রেখেছে, যেখান থেকে টার্গেট সিলেক্ট করে তাদের মিসাইল ফায়ার করে, তাদের বিমান থেকে মিসাইল ফায়ার করার জন্য যে টার্গেটগুলো তারা সিলেক্ট করে সেই সিলেক্টিং পয়েন্টগুলো কিন্তু মার্কিনীদের চোখ অর্থাৎ রাডার। আর এই রাডারগুলোর সবচেয়ে বড় অংশ তারা ধ্বংস করে, বিশেষ করে বাহরাইন এবং কাতারে আর কুয়েতে। সৌদি আরবেও কিন্তু মার্কিনীদের রাডার স্থাপন ছিল, তবে সেটা আরো আগে ইরান ধ্বংস করেছে বলে আমরা তথ্যসূত্র থেকে জেনেছি। আর এই মার্কিনদের চোখ যখন শেষ হয়ে গেছে তখন মার্কিনের আক্রমণ করা তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। পাশাপাশি মার্কিন রসদও কিন্তু ফুরিয়ে গেছে। যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর অনেক যে স্টোর ছিল মার্কিনদের তরফ থেকে, এখানে তাদের যুদ্ধাস্ত্র, বিভিন্ন মিসাইল, বিভিন্ন প্যাট্রিয়ট এবং থার্ড সহ বিভিন্ন প্রতিরক্ষার যে ব্যাটারিগুলো ছিল ও সমস্ত গুদামে এবং তাদের যে সমস্ত এলাকায় সংরক্ষণ রেখেছে, এই তথ্যগুলো কিন্তু এরা পেয়ে যায়। কোথায় মার্কিন সেনারা রাত যাপন করছে, কোথায় তারা মিটিংয়ে বসেছে, কোথায় তাদের অস্ত্র শস্ত্র জড়ো করে রেখেছে, কোথায় তাদের বিমানগুলি তারা হ্যাঙ্গারে রেখেছে, কোথায় তাদের ড্রোনগুলি তারা হ্যাঙ্গারে রেখেছে, সমস্ত তথ্যগুলো কিন্তু ইরানরা পেয়ে যায়। প্রশ্ন করতে পারেন কিভাবে ইরান পেয়ে যায়? ইরানের তথ্যগুলো পেয়ে যায় কারণ মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলির, ইরান বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, সমস্ত দেশের, জর্ডান, সিরিয়া সহ সমস্ত দেশের সাধারণ পাবলিকরা কিন্তু এই তথ্যগুলো কোনো না কোনোভাবে ইরানে পাস করে দেয়। আর সেটাই হচ্ছে ইরানের মূল শক্তি। ইরান তখন এই তথ্যগুলো নিয়ে ঠিক
পিন পয়েন্টে আক্রমণ করে বসে, আর সাথে সাথে ইরানের রেজাল্ট চলে আসে। দর্শক, এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে মার্কিন বাহিনীর জন্য। মার্কিন বাহিনীরা যদিও চীন এবং রাশিয়াকে দায়ী করে, আসলে তাদের বোঝা উচিত যে ইরান কোনো অংশেই কিন্তু কম নয়। হ্যাঁ, ইরানের টেকনোলজি কিন্তু আগে যেমন ছিল, বর্তমান কিন্তু আর আগের আর নেই। ইরানকে ছোট করে দেখাটাই ছিল মার্কিনদের সবচেয়ে বড় ভুল। আর মার্কিনরা একটি অজানা যে বিষয়টি ছিল তা হলো গালফের দেশসমূহের সাধারণ জনগণ। বর্তমানে মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের মধ্যে এমন এমন ডিভাইস রয়েছে, এমন এমন সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারগুলো হয়তো বা সরকারের নজরদারির ব্যবস্থাপনার অনেক বাইরে, আর সেই ব্যবস্থাপনা দিয়ে তারা সিস্টেমেই তথ্য পাচার করে দিচ্ছে ইরানের কাছে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে। দর্শক, মার্কিনীদের বিষয়ে আমরা আরও নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ভবিষ্যতে। আমাদের চ্যানেল আপনারা অবশ্যই চোখ রাখবেন। আর সর্বশেষ যে খবরটি আমাদেরকে দিচ্ছি তা হলো সৌদি এবং ইয়েমেনের অর্থাৎ হুদিদের বর্তমানে অবস্থাটা কি হচ্ছে। দর্শক, সৌদি আরব বিষধর সাপের লেজে পা দিলে যেমন অবস্থা হয়, বিষয়টি সেরকমই করেছে। কিন্তু এবারে সৌদি আরব বিনা কারণে, বিনা উস্কানিতে তারা ইয়েমেনে যে হামলা করেছে, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা থেকে ইয়েমেনের যে কমান্ডাররা ফিরে এসেছিল তাদের উপরে সৌদি আরব যে হামলা করেছে, তার বিমান ল্যান্ড করতে দেয়নি সৌদি আরবের হামলার কারণে, তারই জবাবে কিন্তু ইয়েমেন বাবুল মান্দাব বন্ধ করে দিয়েছিল সৌদি জাহাজের জন্য। তখনই বিপত্তিটা কিন্তু শুরু হয়ে যায়। সৌদি আরব তার জবাবে ইয়েমেনের কিছু কৌশলগত স্থানে, যেটা হুদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান, তাদের সামরিক অবস্থান, এই সমস্ত অবস্থানে কিন্তু সৌদি আরব হামলা করে বসে। আর তারই জবাবে ইয়েমেন সৌদি আরবের আরামকো সহ বিভিন্ন তেল ক্ষেত্রে তারা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায়। অর্থাৎ সৌদি এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধ আবার শুরু। বিভিন্ন তথ্য থেকে প্রকাশ, বিভিন্ন মিডিয়াতে প্রকাশ এবং সাধারণ জনগণের থেকে আমরা যে তথ্যগুলো নেই, সেখানেও কিন্তু যে সমস্ত অবস্থাগুলি আমরা, যে চিত্রগুলি আমরা দেখেছি, তা আপনাদেরকে আমরা সরাসরি বর্ণনা করছি। সৌদি এবং ইয়েমেন এবারে যে ধরনের যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, সেটা অতীতের সমস্ত ইতিহাসকে ব্রেক করেছে, সমস্ত রেকর্ড ব্রেক করেছে। ইয়েমেনের সমস্ত যুদ্ধের কমান্ডিং দায়িত্ব নিয়েছে ইরানের কিছু স্পেশাল কমান্ডার, যেগুলো আইএসজিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ। তারা ইয়েমেনের কমান্ডারদের পিছনে তারা সম্পূর্ণ বিষয় ডিল করছে এবং ইরান থেকে যে মিসাইলগুলি, ব্যালিস্টিক মিসাইলগুলি ইয়েমেনরা পায়, অর্থাৎ হুতিরা যেগুলো পায়, ঠিক সেগুলোই কিন্তু এখন সৌদি আরবের দিকে তাক করে রেখেছে। ইয়েমেনের সর্বসাধারণ হুতিদের আপামর জনসাধারণ পর্যন্ত সৌদির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। সবার হাতে কিন্তু অস্ত্র। বিপরীতে সৌদি আরবেরও কিন্তু প্রস্তুতির কম নেই। তারা সেনাবাহিনীর যে সমস্ত আর্টিলারি সরঞ্জাম আছে, সেগুলো নিয়ে ইয়েমেনকে তারা মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ অতীতে যত প্রস্তুতি ইয়েমেন এবং সৌদির যুদ্ধের মধ্যে ছিল, সমস্ত রেকর্ডকে ব্রেক করেছে। আর এখানে কিন্তু পাকিস্তানের বিপত্তি। দর্শক, পাকিস্তানের সাথে সৌদির যে চুক্তি হয়েছে জাস্ট কয়েক মাস আগে, যে চুক্তি মোতাবেক পাকিস্তান সৌদিকে রক্ষা করতে বাধ্য। আর ইয়েমেন যদি সৌদিতে আক্রমণ করে, তাহলে ইয়েমেনের সাথে পাকিস্তানের যুদ্ধ লেগে যাওয়াটা এটা কয়েক মিনিটের বিষয় মাত্র। আর পাকিস্তান যদি ইয়েমেনকে আক্রমণ করে, তাহলে ইরানের সাথে যে পাকিস্তানের বন্ধুত্ব আছে, সে বন্ধুত্বের কী অবস্থা হতে পারে দর্শক, আপনারাই বলুন। তাহলে অটোমেটিক ইরানও কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে যাওয়াটাই এটা, আর কোনো উপায় থাকলো না। আর এখান থেকেই পাকিস্তানকে বাঁচতে হলে অবশ্যই এখানে তাদেরকে কূটনীতির আশ্রয় নিতে হবে। আর সে কূটনীতির আশ্রয়ের জন্য পাকিস্তান দৌড়ে গিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে, যে আপনারা দ্রুত এগিয়ে আসুন, একটা অবস্থান তৈরি করুন, ইরান এবং আমেরিকার যুদ্ধ বন্ধে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিন, পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে অবস্থা চলছে সেখানে আপনাদের অবস্থান তৈরি করুন। দর্শক, আজ পর্যন্তই।
আসছে দিনগুলোতে যদি আরও কোনো নতুন তথ্য পাই তাহলে দ্রুত আপনাদের সামনে আমরা চলে আসব। এবং আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, আমাদেরকে অনুরোধ করছি আপনাদের চাইলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনার এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আরও দর্শকের কাছে আমাদের কথাগুলো দ্রুত পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।